আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে 2026-এর যে ইউপিএসসি পরীক্ষাটা হবে তার জন্য প্রিপারেশন আমরা একসঙ্গে করব, কিন্তু একটুখানি কাজ করে আমি সেটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমার কাজের জায়গার প্রেশারের জন্য। আর তার সঙ্গে আমি ইউপিপিসিএস এর এই বছরের যে পরীক্ষাটা সেটাতেও পার্টিসিপেট করেছি। গত রবিবার পরীক্ষা ছিল 12ই অক্টোবর, আজকে হলো 20th অক্টোবর। আমি জানি অনেকটা লেট হয়ে গেছে, বাট আমি আমার প্রমিসটা রাখবো। আর আমাদের পরীক্ষা হলো 24th মে। এখন যে কথাটা বলার সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স সত্যি একটা মেজর পোর্শনকে কভার করে, আর সেটা ছাড়া শুধু স্ট্যাটিক দিয়ে এক্সাম ক্লিয়ার করা ইটস নট পসিবল। তো কারেন্ট অ্যাফেয়ার্সকেও সাথে সাথে নিয়ে তোমাকে চলতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি হার্ড টু ক্লিয়ার দ্য এক্সাম। এখন ব্যাপার হলো কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, হাজারো রকমের সমস্যা, নানান মূলে নানান মত। তো তোমার যেখান থেকে মনে হয় তুমি করতে পারো, আমি যেভাবে পড়েছি সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এখানে। আজকের থেকে শুরু করছি, যেখানে প্রত্যেকদিন একটা করে ভিডিও তুমি পাবে, এবং টাইমটাও আমি বলে দিচ্ছি, রাত 9টায়। প্রত্যেকদিন রাত 9টায়। শুধু রবিবারটা আমাকে গ্যাপ দাও, কারণ রবিবারে এমনি নিউজ পেপার আসে না, সেদিনটা অফ থাকে, এবং পরবর্তী উইককে অর্গানাইজ করার জন্য আমারও একটা দিন ছুটি দরকার হচ্ছে। তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় রাত 9টায় একটা করে ভিডিও তুমি পাবে, সেটা হলো ফ্যাক্টস ফর প্রিলিমস। আমি ইনসাইট আইএস এর কারেন্ট অ্যাফেয়ার্স ইউজ করছি, যারা আমাকে দেখে চলে তারা জানো যে আমি আগেও বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমার ইনসাইট আইএস এর ম্যাগাজিনটাই সব থেকে বেশি ভালো লাগে, এবং মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার টার্গেট নিয়ে আমরা এগোবো। আর হ্যাঁ, আমি যেহেতু এটাকে স্টেট পিসিএস বা ইউপিএসসি মাথায় রেখে করছি, তো যারা পিসিএস এর এক্সাম দিচ্ছ তাদের জন্য এটা সত্যি হেল্পফুল হবে, আই হোপ সো। আমাদের 24th মে 2026 এক্সাম ডেট শিডিউল হয়েছে, আর জানো এখানে মোটেও গড়বড় হয় না। যার ডেট শিডিউল হয়েছে, প্রচন্ড এমার্জেন্সি কিছু না আসলে কখনোই এটা চেঞ্জ হবে না। তো সময় বেশি নেই, আজকের দিন যদি তুমি ধরো 20th অক্টোবর ধরো, তাহলে আমাদের কাছে কতটা সময় আছে? আর 24-এ পরীক্ষা, ওই মোটামুটি 200 দিন মতো আছে তোমার হাতে। তো সময়টাকে ইউটিলাইজ করতে হবে আমাদেরকে। যাই হোক, আমি আজকের থেকে শুরু করছি, যেহেতু আমি মে মাসে পরীক্ষা হয়েছে, মে টু মে কভার করব। তো মে মাস থেকে স্টার্ট করছি। প্রথমে জিএস পেপার 1, মানে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর যতগুলো ফ্যাক্টস ফর প্রিলিমস আছে সেটা কমপ্লিট হবে, তারপরে আমরা জুনে যাব। এতে করে সমস্ত পেপারের সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসে যাবে। যেমন আমি এখন যেটা তোমাকে আজকের থেকে যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হলো জিএস পেপার 1। সিলেবাসের পার্ট হলো ইন্ডিয়ান কালচার, স্যালিয়েন্ট অ্যাসপেক্টস অফ আর্টস ফর্ম। এবার এখানে রয়েছে টোটাল 8টা, এই সিলেবাসের আন্ডারে টোটাল 8টা ফ্যাক্টস ফর প্রিলিমস এই মাসে দেওয়া আছে, মে মাসে। দেখো, প্রথমটা হলো সাতবাহন ডাইনাস্টি। সাতবাহন ডাইনাস্টি পড়তে গিয়ে অটোমেটিক্যালি ছোট ডাইনাস্টি বলে একটা ডাইনাস্টির কথা আসবে। আর যেহেতু ইউপিএসসি কে মাথায় রেখে করছি, তো হোল ওভার ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট ফর আস। অনেক কিছু এরকম আছে যেগুলো সংস্কৃত থেকে তোমাকে বাংলায় বা ইংলিশে করে নিয়ে পড়তে হবে, তো বানানগুলো একটু খটোমটো, সেটার প্রতি একটু কেয়ারফুল যদি হও। আর সব থেকে বড় কথা হলো কনসেপশন যদি ক্লিয়ার হয়, গল্পটা তোমার মনে থাকে, তাহলে তুমি মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবে। আর ইউপিএসসির কোশ্চেন ওয়ান লাইনার হয় না। এই 2025-এর কোশ্চেন পেপার যদি দেখে থাকো, দুটো কোশ্চেনে একটা পেজ কমপ্লিট করে দিয়েছে, এত বড় বড়, মানে 4-5টা স্টেটমেন্ট তোমাকে প্রপার পড়তে হবে। এই জন্য কনসেপশনটা ক্লিয়ার হওয়া জরুরি। অবজেক্টিভ নয়, কথায় বলছে অবজেক্টিভ, কিন্তু তোমাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে নিজেরই মাথার মধ্যে ইনস্ট্যান্ট তখন উত্তরটাকে বার করতে হবে। তো সেই জন্য নোট মুখস্থ করার দরকার নেই, ভিডিওটা দেখো। আই হোপ যেটার বিষয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে আজকে, যেমন আমরা প্রথম যে টপিকটা আছে সাতবাহন ডাইনাস্টি, সেটা করবো, তো অনেকটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ভিডিওগুলো একটু বড় হতে পারে, কারণ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটার মানে 360 ডিগ্রি চারদিকের অ্যাসপেক্ট আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, যাতে করে সেটা নিয়ে পরে আর কোনো সমস্যা না হয়। ওকে, এটা গেল ফার্স্ট টপিক। সেকেন্ডলি আছে স্যাক্রেড রিলিক্স অফ লর্ড বুদ্ধা। তোমরা জানো এটা আর্টস ফর্মের অন্তর্গত, তো এটা হলো সেকেন্ড টপিক। থার্ড হলো পিপরাউয়া রিলিক্স, এটা একটা রিলিক্সের ব্যাপারে বলা হয়েছে, তো এটা থার্ড টপিক। ফোর্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অ্যান্ড ফিফথ বিক্রমাদিত্য 1 অফ বাহামনি চালুক্যাস। সিক্সে সিক্সে রয়েছে নব নবকলেবরা রিচুয়ালস। আরে আরে, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, নবকলেবরা রিচুয়ালস। 7 নম্বরে আছে আয়ুর্বেদা ডে, এবং 8-এ রয়েছে খিজাদি এক্সকেভেশন। একটু শুনতে খটোমটো, এই 8টা টপিক আমাদের এই সিলেবাসের টপিকের আন্ডারে রয়েছে। ইন্ডিয়ান কালচার, স্যালিয়েন্ট অ্যাসপেক্টস অফ আর্ট ফর্মস, এই 8টা হলো এই সিলেবাসের এই টপিকটার আন্ডারে। এই 8টা মে মাসের ফ্যাক্টস ফর প্রিলিমসে রয়েছে। এছাড়াও এরপরে আমরা করবো মডার্ন হিস্ট্রির সঙ্গে রিলেটেড, মানে সিলেবাসের একটা একটা পার্টের সঙ্গে ধরে ধরে যেটা যেটা রিলেটেড, সেই অনুযায়ী আমরা ফ্যাক্টস ফর প্রিলিমস গুলোকে করবো, এবং এটা কন্টিনিউ চলবে। শুধু বাদ যাবে রবিবারটা, রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন রাত 9টায় একটা করে ভিডিও আমরা এটা পাবো। ঠিক আছে, তো চলো আজকে এটাকে শুরু করি। আজকের টপিক হলো সাতবাহন ডাইনাস্টি। এবার আমি তোমাকে প্রথমে বলবো যে সাতবাহন ডাইনাস্টি সম্পর্কে আমরা কেন পড়ছি, কনটেক্সটটা কি, মানে হঠাৎ এটা নিউজে কেন এসেছে, সেটার ব্যাপারে একটা ধারণা জানবো, তারপর মূল বিষয়টাকে বুঝবো, ব্যাস এইটুকুই কাজ।
তো চলো শুরু করা যাক। কিছুদিন আগে আহ, তেলেঙ্গানার পাড্ডাপল্লী ডিস্ট্রিক্টের গুন্ডারাম ফরেস্ট থেকে 11টা সাতবাহনদের সময়কার ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এই 11টা ইনস্ক্রিপশনই আবিষ্কার করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং এর মধ্যে দুটো ইনস্ক্রিপশন ছোট ডাইনাস্টি এবং একজন সাতবাহন প্রিন্স কুমার হাকুসিরির সঙ্গে একটা যোগসূত্র প্রকাশ করছে। মানে 11টা ইনস্ক্রিপশনের মধ্যে দুটোতে এরকম লিঙ্ক পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে ছোট ডাইনাস্টির সঙ্গে সাতবাহন ডাইনাস্টির একজন রাজকুমার কুমার হাকুসিরি, HAKUSIRI, এনার একটা যোগসূত্র পাওয়া গেছে। এই যে 11টা সাতবাহন ইনস্ক্রিপশন পাওয়া গেছে, এগুলো অ্যাকচুয়ালি ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা হয়েছে। এবার এই কারণে এটা নিউজে এসেছে। তো নিউজে কেন এসেছে সেটা বলে দিলাম, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। এবার মূল যে বিষয়টা সাতবাহন ডাইনাস্টি, সেটা আমাদেরকে জানতে হবে এর সম্পর্কে। মানে ওই যে বলে না যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে স্ট্যাটিককে রিলেট করে, এই হলো রিলেট করার ব্যাপার, যে কারেন্ট অ্যাফেয়ার্স এ কি টপিক নিয়ে কথা হয়েছে এবং তার মূল যে বিষয়টা সেটা আমাদের স্ট্যাটিকে যদি থাকে, তো দ্যাট উইল বি ইম্পর্টেন্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, তো এবার জানবো আমরা সাতবাহন ডাইনাস্টি সম্পর্কে। চলো পুরো বিষয়টাকে মোটামুটি কয়েকটি ভাগে, সিম্পল ভাগে ভাগ করে নেওয়া যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত আমরা জানবো যে সাতবাহন ডাইনাস্টি কারা প্রতিষ্ঠা করেছিলেন, মানে সেই সময়কার ব্যবস্থা সম্পর্কে, তারা কোন এলাকায় রাজত্ব করতেন, তাদের ক্যাপিটাল কি ছিল, এটা হবে আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ডলি আমরা জানবো যে সাতবাহন ডাইনাস্টির ইম্পর্টেন্ট রুলার কারা ছিলেন এবং তাদের কিছু ইম্পর্টেন্ট কাজকর্মের বিষয়। আগেই বলেছি এটা আমরা করছি প্রিলিমসের জন্য, তো সেটা মাথায় রাখতে হবে। শুধু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোই আমরা মনে রাখার চেষ্টা করব। এবং 3 নম্বর পয়েন্টে গিয়ে আমরা জানবো অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক কেমন ছিল তাদের। তারপরে জানবো ইকোনমিক কন্ট্রিবিউশন কি ছিল এই দেশে। এবং লাস্টলি কালচারাল এবং রিলিজিয়াস লিগেসি সম্পর্কে আমরা জানবো। এই টোটাল 5টা ভাগে আমরা বিষয়টাকে ভাগ করে বুঝবো, তাহলে অনেকটা সুবিধা হবে। চলো ফার্স্ট পার্ট নিয়ে কথা বলা যাক। প্রথমত, সাতবাহন ডাইনাস্টি প্রতিষ্ঠা করেছিলেন সিমুকা নাম করে একজন ব্যক্তি। তিনি প্রথমবার মৌর্য পরবর্তী যুগে, এবং টাইমটা মোটামুটি মিডিল অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি বেসিকলি ধরে নিতে পারো, ওই সময়ের আশেপাশে, এক্সাক্ট সাল জানা যায় না, তবে এটা বোঝাই যায় যে মৌর্য যুগের পরবর্তী সময়, পরবর্তী মৌর্য যুগে এই ঘটনাটা ঘটে, যে সময় সাতবাহন ডাইনাস্টি প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সিমুকা নাম করে একজন ব্যক্তি এই ডাইনাস্টির প্রতিষ্ঠাতা। এবার সাতবাহন নামটা কেন হলো, সাতবাহন নামের অর্থ কি, সেটা যদি জানতে হয় তাহলে এক কথায় বলতে গেলে সাতবাহন শব্দটাকে তুমি ভাঙো তাহলেই বুঝতে পারবে। মূলত এটা একটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজের শব্দ, কিন্তু সাত মানে 7, বাহন মানে বাংলায় কি বলে, যারা বহন করছে আর কি। এই নামটা ওরা নিয়েছিল সূর্যের রথের সিম্বলিক্যাল নেম হিসেবে। কারণ তুমি জানবে হয়তো যে সূর্যের যে রথ, সেটা 7টা ঘোড়ায় টানে, 7টা ঘোড়ায় চালায়। তো 7 ঘোড়ার দ্বারা বাহিত হওয়া, দ্যাটস ওয়াই সাতবাহন। তো এরা নিজেদের নাম ওইভাবে রেখেছিল কারণ ভগবান সূর্যের রথের সঙ্গে সিম্বলিক্যালি এরা নিজেদের ডাইনাস্টিকে সংযুক্ত করতো। দ্যাটস ওয়াই এরকম নাম হয়েছে সাতবাহন, ড্রাইভেন বাই 7। এবং এটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজের শব্দ, এটা মনে রাখবে। আর এদের ডাইনাস্টিটা ছিল মূলত সাউদার্ন সাইডে, বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের কিছু অংশ জুড়ে নিয়ে এদের রাজত্ব ছিল। এবং এদের ক্যাপিটাল যদি বলো তাহলে দুটো জায়গার নাম পাওয়া যায়, একটা হলো প্রতিষ্ঠান অথবা পাইথান। এখানে লেখা আছে PITHAN। এবার সাউথ ইন্ডিয়ান ওয়ার্ড একটু খটোমটো লাগলে তোমার হিসেবে প্রতিষ্ঠান মানে বোঝায় যে স্কুল, কলেজ, এনি ইনস্টিটিউশন ইন বেঙ্গলি, দ্যাট ইজ প্রতিষ্ঠান। তো ওনাদের ওই জায়গাটার নামই ছিল প্রতিষ্ঠান, যেমন কলকাতা, দিল্লি, মানে ওদের ক্যাপিটালের নাম ছিল প্রতিষ্ঠান বা পাইথান। মেবি ইটস অলসো আ ওয়ার্ড অফ প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, আই এম নট শিওর। এবং আর একটা রাজধানীর কথা জানা যায় যার নাম রাখা হয়েছিল অমরাবতী। তো এটা বেশি পপুলার, অমরাবতী। প্রতিষ্ঠান এন্ড অমরাবতী দুটো ক্যাপিটাল জানা যায়। এবং তোমার পরীক্ষায় যদি অপশনে অমরাবতী থাকে তো দ্যাটস ভেরি গুড, ফাইন। আর যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানটা মনে রাখার দরকার আছে, প্রতিষ্ঠান বা পাইথান। হয়ে গেল, দিস ইজ আওয়ার ফার্স্ট পার্ট। কে প্রতিষ্ঠা করেছিল, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন এলাকায় ছিল এদের রাজত্ব, এবং ক্যাপিটাল কি ছিল, জেনে নিলাম। এবার চলো জানা যাক এদের সাতবাহন ডাইনাস্টির প্রমিনেন্ট রুলার কারা ছিল, মানে প্রসিদ্ধ শাসকদের সম্পর্কে জানা যাক। চলো, প্রথমত যিনি প্রতিষ্ঠা করেছেন তাকে বাদ দেওয়া যায় না, সিমুকা। ইনি হলেন ফাউন্ডার ছিলেন সাতবাহন ডাইনাস্টির। এবং ইনি মূল যে কাজগুলো করেছিলেন তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো জৈনিজম আর বুদ্ধিজমের সঙ্গে রিলেটেড অনেক মন্দির ইনি তৈরি করেন। মানে ওনার জীবদ্দশায় উনি অনেক বৌদ্ধ এবং জৈন মন্দির তৈরি করতে মানে পৃষ্ঠপোষকতা করেছিলেন, সাহায্য করেছিলেন। সেকেন্ডলি, সাতকর্ণী দ্য ফার্স্ট, মানে প্রথম সাতকর্ণী, যার রাজত্বকাল ছিল মোটামুটি 70 to 60 BCE এর মধ্যে, এরকম একটা সময় তিনি রাজত্ব করেছেন। এবং ইনি এই সাতকর্ণী দ্য ফার্স্ট, প্রথম সাতকর্ণী, ইনি কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন। এবং অশ্বমেধ যজ্ঞ করেন ইনি এনার রাজত্বকালে। নিজের নামের আগে ইনি টাইটেল ব্যবহার করতেন দক্ষিণা পথাপতি, মানে দক্ষিণাত্যের কি বলবো অধিষ্ঠাতা। পতি বলতে বোঝায় মালিক বা স্বামী। তো দক্ষিণা পথাপতি নিজের নামের সঙ্গে ইনি এই টাইটেল ব্যবহার করতেন, সাতকর্ণী দ্য ফার্স্ট।
এবার যার কথা বলবো, যারা সংস্কৃত পড়েছে, যাদের সংস্কৃত ছিল আমার মতো, আমি 11-12-এও পড়েছি, আর 7-8-এ তো বেঙ্গলে সবাইকেই পড়তে হয়, তো তারা এনার নাম জানবেন। হল। হল তোমরা সবাই জানবে হয়তো, ইনি সাতবাহন ডাইনাস্টির রুলার ছিলেন, কিন্তু এনার আরো একটা ইন্টারেস্টিং পরিচয় আছে, যেটা হলো ইনি গাথা সপ্তশতীর অথর ছিলেন। হি ইজ দ্য রাইটার অফ গাথা সপ্তশতী। গাথা সপ্তশতীর বিষয়ে মানে বইটা না পড়ে থাকলেও আই হোপ তোমরা বিষয়টা জানবে। এটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা একটা বই, যেখানে 700টা প্রেমের কবিতা ছিল। 700 প্রাকৃত লাভস পোয়েমস নিয়ে এই বইটার সংকলন। তো যেহেতু 700টা কবিতা ছিল, দ্যাটস ওয়াই এর নাম হলো সপ্তশতী। আর পুরো বইটার নাম হলো গাথা সপ্তশতী। ইনি লিখেছিলেন এই বইটা। ওনার অ্যাজ আ রুলার যতটা উনি প্রসিদ্ধ নন, তার থেকে অনেক বেশি প্রসিদ্ধ গাথা সপ্তশতী রাইটার হিসেবে। চতুর্থ নম্বরে যার নাম করা যায়, ইনি হলেন গৌতমী পুত্র সাতকর্ণী। এনার ব্যাপারে আমরা সবাই পড়েছি। যখনই সাতবাহন ডাইনাস্টির কথা আসে, আমি তো ছোটবেলায় এনার একার নামই জানতাম, আর কারো নাম জানতাম না। গৌতমী পুত্র সাতকর্ণী। এনার সময়কাল ছিল 106 to 130 BCE। ইনি সব থেকে মানে হয় না, এক একটা ডাইনাস্টির মধ্যে একজন ব্যক্তি এরকম থাকেন যিনি সবার উপরে, মানে সব থেকে গ্রেটেস্ট রুলার যদি বলা যায়, তো সাতবাহন ডাইনাস্টির গ্রেটেস্ট রুলার হলেন গৌতমীপুত্র সাতকর্ণী। ইনি শক আর নাহাপানাদের মানে পরাজিত করেছিল আর কি। নাহাপানাও শকদের মতো একটা জাতি, যারা ভারতবর্ষে আসে এবং ওনার রাজত্বকালে ওনার সঙ্গে তারা মানে যুদ্ধ করে আর কি, এবং পরাজিত হয়। শক এবং নাহাপানা গৌতমীপুত্র সাতকর্ণীর হাতে ডিফিট হয়েছিল। এই গৌতমীপুত্র সাতকর্ণীর আরো অনেক নাম পাওয়া যায়। আগেই বলেছি হি ইজ দ্য গ্রেটেস্ট রুলার অফ সাতবাহানা ডাইনাস্টি। দ্যাটস ওয়াই ওনার টাইটেল তো কিছু থাকবে। এক তো ওনাকে বলা হয় এক ব্রাহ্মণা, মানে এক ব্রাহ্মণ বাংলায় যদি বলো। আর একটা নামে উনি বিশেষ পরিচিত, সেটা হলো ডিস্ট্রয়ার অফ ক্ষত্রিয় প্রাইড, মানে ক্ষত্রিয়দের প্রাইড দমনকারী, বাংলা করলে তাই দাঁড়ায়। এই নামে উনি বিশেষভাবে পরিচিত। গৌতমীপুত্র সাতকর্ণীর সময় সাতবাহন ডাইনাস্টি অনেকটা মানে প্রসারিত হয়, এবং কৃষ্ণা রিভার থেকে শুরু করে মালওয়া পর্যন্ত সাতবাহন ডাইনাস্টি বিস্তার লাভ করে, মানে রাজ্য বিস্তার ঘটে। সো হি ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান। এবং লাস্টলি যার কথা বলবো, তিনি হলেন জ্ঞানাশ্রী সাতকর্ণী। এনার নামও সাতকর্ণী। তো এনার সময়কাল ছিল 165 to 194 সেঞ্চুরি। বিসি নয়, এবার সেঞ্চুরি। তো অনেকটা দীর্ঘ সময় ধরে এনাদের বংশ রাজত্ব করেছেন। এই যে জ্ঞানাশ্রী সাতকর্ণী, ইনি একটু আধুনিক মানসিকতা ছিলেন। শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই যে কাজ করতে হবে, এখানেই বেঁধে থাকতে হবে, এই মতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি বাণিজ্য এবং মেরিটাইম নেভিগেশনকে প্রমোট করার ভীষণ চেষ্টা করেন, এবং অনেক জায়গায় উনি অনেক বেশি পৃষ্ঠপোষকতা করেন আমাদের ব্যবসা বাণিজ্য এবং সমুদ্রপথে বাণিজ্য, যেটা মেরিটাইম নেভিগেশন, এর উপরে গুরুত্ব দিয়েছিলেন। এই 2-4 জনই রয়েছেন। এনাদের টোটাল 5 জনের কথা আমি বললাম। প্রথমত সিমুকা, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় সাতকর্ণী দা ফার্স্ট, প্রথম সাতকর্ণী। তারপরে হল, ইনি হলেন গাথা সপ্তশতী রাইটার। চতুর্থ বললাম গৌতমীপুত্র সাতকর্ণী, দ্য গ্রেটেস্ট রুলার অফ সাতবাহনা ডাইনাস্টি। এবং লাস্টলি দা মানে পঞ্চম যে ব্যক্তি, তিনি হলেন জ্ঞানশ্রী সাতকর্ণী, যিনি ট্রেড এবং মেরিটাইম নেভিগেশনকে ভীষণভাবে প্রমোট করেছিলেন। এবার চলো জেনে নেওয়া যাক এই বংশের অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্কটা কেমন ছিল। খুব ছোট ছোট স্টেপে তোমাকে একদম ভেঙে ভেঙে বলবো, কনসেপশনও ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা জটিল হবে না। আমি যেভাবে বুঝেছি, আই হোপ তোমারও বিষয়টা অনেকটা সহজ লাগবে। তো এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক একটা সিস্টেমেটিক ওয়েতে চলতো। পুরো সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। মানে লোকালাইজড গভর্নমেন্ট একজন থাকবেন, তার উপরে আরেকজন থাকবেন, এবং সবার উপরে থাকবেন রাজা। টোটাল 3 টায়ার সিস্টেমে ভাগ ছিল। এবং এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো যে লোকালাইজড গভর্নমেন্ট হতেন তাকে গভর্নর বলা হতো, এবং গভর্নর হিমসেলফ ইজ দ্য সেনাপতি। একটু শুনতে অড লাগছে, বাট ইটস ট্রু। তারা মনে করতো যে মিলিটারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে যদি ব্লেন্ড করা হয়, তাহলে একটা সামঞ্জস্য বজায় থাকবে, এবং তাতে দেশের পরিস্থিতি এবং সেটাকে মানে শাসন করাটা অনেক বেশি সুবিধাজনক হবে। মিলিটারি আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি একটা যোগসূত্র থাকে। দ্যাটস ওয়াই এদের সিস্টেমে কি করা হতো, সেনাপতিকেই এলাকার গভর্নর হিসেবে নিযুক্ত করা হতো, এবং সেই গভর্নর মহাভোজ নাম করে ওনার ওপরের যে আধিকারী, তার নাম হতো মহাভোজ, তাকে উনি রিপোর্ট করতেন, এবং তিনি স্বয়ং রাজাকে রিপোর্ট করতেন। দিস ইজ দ্য 3 টায়ার সিস্টেম। নিচের থেকে যদি বলি, প্রথমে সেনাপতি, হু ইজ দ্য গভর্নর অফ দ্য লোকাল গভর্নমেন্ট, এবং তার উপরে উনি যাকে জবাবদিহি করছেন তিনি হলেন মহাভোজ, এবং সেই মহাভোজ ডাইরেক্টলি রিপোর্ট করছেন দ্য কিং অফ দ্যাট ডাইনাস্টি, মানে ওদের কিংকে তিনি রিপোর্ট করবেন। তো এই 3 টায়ার সিস্টেমে ব্যবস্থা করা হয়েছিল, এবং সেনাপতিকে গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করার পেছনে ওটাই কারণ ছিল, তারা সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লেন্ড করতে চেয়েছিলেন, এবং তাদের মনে হতো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রুল আ প্লেস।
আর ট্যাক্সের সিস্টেমের কথা যদি বলো, খুব মারাত্মক কিছু জানা যায় না যে হ্যাঁ ট্যাক্স নিয়ে খুব অত্যাচার হয়েছে বা এরকম কিছু জানা যায় না, বরং একটা বিশেষ জায়গা পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ এবং বুদ্ধিস্ট মঙ্কদের জন্য ট্যাক্স ফ্রি করা হতো, মানে যে ল্যান্ড তাদেরকে দেওয়া হতো সেই ল্যান্ডের জন্য তারা গভর্নমেন্টকে মানে রাজাকে কোনো রকম ট্যাক্স পে করতেন না। বিশেষত রিলিজিয়ান আর এডুকেশনের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি ল্যান্ড দেওয়া হতো স্কুল কলেজ এবং রিলিজিয়াস টেম্পল বা মঠ এইসবের ক্ষেত্রে। আর এই সময় ব্রাহ্মণ আর বুদ্ধিস্ট মঙ্কদের জন্য আশ্রম মঠ এগুলো তৈরি হতো এবং সেই জায়গাগুলো ট্যাক্স ফ্রি হতো। দিস ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক। আই হোপ দ্য কনসেপশন ইজ ক্লিয়ার। এবার চলো দেখা যাক এদের ইকোনমিক কন্ট্রিবিউশনটা কেমন ছিল। ইকোনমিক কন্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রথমত বলবো এগ্রিকালচারের কথা। এগ্রিকালচার মানে যে কোনো রাজ্য ব্যবস্থায় আমাদের ফসল উৎপাদনের যে বিষয়টা, কৃষির যে বিষয়টা, ফার্মিং, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ সবার আগে বেঁচে থাকতে গেলে খাদ্যের প্রয়োজন। এবং এই জায়গায় মূলত চাষবাস হতো। সাতবাহন ডাইনাস্টির যে রাজত্ব আমি বলেছি আগে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে এই রাজত্ব গড়ে উঠেছিল। এবং যে জায়গার উপর দিয়ে তোমরা জানো কৃষ্ণা এবং গোদাবরী রিভার গেছে, এবং এই রিভারের দুই সাইডে এদের উপত্যকায় এই জায়গাতেই তোমার এগ্রিকালচারের কাজকর্ম হতো। আর সব থেকে বেশি যে শস্য উৎপাদন হতো সেটা হলো ধান বা রাইস। এখনো সাউথ ইন্ডিয়ান লোকেরা রাইস ফ্লাওয়ার বেশি ইউজ করে। নর্থ ইন্ডিয়ায় যেরকম গমের ফ্লাওয়ার ইউজ হয়, অর্থাৎ এরা রুটি খেতে বেশি পছন্দ করে, ওখানে ধোসা, ইডলি এবং চালের গুঁড়ো থেকে তৈরি হওয়া খাবারই বেশি ব্যবহৃত হয়। তো মেন কথা হলো কৃষ্ণা গোদাবরী ডেল্টাতে রাইস প্রডিউস করা হতো। এবার মাইনিং আর ট্রেডের বিষয়ে যদি বলি, যেটা সিরিয়াসলি এগ্রিকালচারের পরে ইকোনমিতে ভীষণভাবে কন্ট্রিবিউট করে। এখানে মাইনিং এর কাজ ভালো হতো, কারণ ওয়ারাঙ্গালে আয়রনের খনি ছিল আর কোলারে ছিল গোল্ডের খনি। তো সেই খনি থেকেই ইনল্যান্ড এবং মেরিটাইম ট্রেডের ব্যবস্থা করা হয়েছিল। শুধুমাত্র এই মাইনিং আর ট্রেড থেকেই পুরো ইকোনমিকটাকে ধরে রাখার সব থেকে বেশি ব্যবস্থা তৈরি হতো, কারণ এগ্রিকালচারের দিক থেকে যে ফসল প্রডিউস হচ্ছে সেটা জনগণের খাবারের কাজে ব্যবহৃত হতো, ট্রেডের কাজে অতটা নয়। কিন্তু মেন ট্রেডের কাজ যেটা হতো সেটা হলো গোল্ড আর আয়রনের মাইনিং করা হতো ওয়ারাঙ্গাল এবং কোলার থেকে, এবং সেটাই ইনল্যান্ড আর মেরিটাইম ট্রেডের মাধ্যমে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা হতো, বাণিজ্যের ব্যবস্থা ছিল। আর একটা কথা এদের সম্পর্কে বলা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সাতবাহন রুলাররাই প্রথম স্থানীয় শাসক যারা কিনা কয়েন প্রডিউস করে। মানে আহ, শুধু কয়েন নয়, পোর্ট্রেট কয়েন, মানে এখন যেমন কয়েনের উপরে দেখবো অনেক কিছু লেখা থাকে, সাল লেখা থাকে, কত টাকা সেটা লেখা থাকে। তো এই ব্যবস্থাটা এরাই প্রথম নিয়ে আসে। তারা প্রথম নেটিভ রুলার, এরা সাতবাহনরা স্থানীয়, এরা প্রথম নেটিভ রুলার যারা বাইরে থেকে আসেনি, আমাদের দেশেরই লোক। তো এই নেটিভ রুলাররাই প্রথম ইস্যু করে পোর্ট্রেট কয়েন্স, যার মধ্যে কি লেখা থাকতো, লেজেন্ডস ইন প্রাকৃত অ্যান্ড রিজিওনাল সিম্বলস আঁকা থাকতো। প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হতো এর উপরে। যে লেখায় লেজেন্ড কথার অর্থ যদি বলো তাহলে উপকথা হয় না, মানে একটা এলাকায় কোনো একটা বিশেষ ব্যক্তি বা কিছু ঘটনা নিয়ে প্রচলিত কাহিনী, যেটা যেটা লোকের মুখে মুখে চলে আসছে এবং সবাই সেটাকে বিশ্বাসও করে, সেটাকে লেজেন্ড বা উপকথা তুমি বলতে পারো। তো সেই গল্পগুলোই লেখা থাকতো এদের কয়েনের উপরে, আর রিজিওনাল সিম্বল আঁকা থাকতো। আর এটা মনে রাখবে যে এরা প্রথম নেটিভ রুলার যারা এই ধরনের কয়েন প্রডিউস করেছিল। তো চারটে পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের শেষ পয়েন্টে চলে এসেছি, যেটা হলো কালচারাল এবং রিলিজিয়াস লিগেসি। এদের বিষয়ে আমরা জানবো। আর্কিটেকচার এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এদের ভীষণ অবদান ছিল। আর্কিটেকচারের ক্ষেত্রে রক কাট টেম্পলস, যেমন কার্লে চৈত্য, চৈত্য তো জানো বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড, এবং স্তূপ অ্যাট অমরাবতী, অমরাবতী এদের রাজধানী ছিল যেখানে বৌদ্ধ স্তূপ তৈরি হয়েছিল। নাগার্জুন কোন্ডাতেও এই ধরনের সাতবাহন যুগের কাজ দেখতে পাওয়া যায়। এবং এদের এই কাজের মধ্যে মানে যে রক কাট টেম্পলস এরা বানাতো, সেটা চৈত্য স্তূপ ইন অমরাবতী, নাগার্জুন কোন্ডাতেও দেখতে পাওয়া যায়। তো এইগুলো অ্যাকচুয়ালি ব্লেন্ড অফ আর্ট অ্যান্ড ডিভোশন ছিল, মানে এমন নয় যে সে শুধুমাত্র ধর্মীয় স্থান বানাচ্ছে তো তার মধ্যে শুধু ডিভোশন রয়েছে, নট দ্যাট। এখানে তুমি আর্টও দেখতে পাবে, যা কারুকার্য করে এবং পাথর কেটে কেটে এত সুন্দর করে বানানো হয়েছে, ভাবতেই অবাক লাগে যে এটা এতকাল আগের কথা, যখন আমাদের দেশ সত্যি উন্নত ছিল, কারিগরি বিদ্যায় মানুষের হাত এরকম ছিল যে ওই বলে না শুধু ছেনি হাতুড়ি দিয়েই কাজ চলে যেত, এখনকার মতো মেশিন কার্ড ছিল না। বাট সে কাজগুলো দেখার মতো। তাই জন্য বললাম যে আর্কিটেকচারের ক্ষেত্রে এদের ভীষণ অবদান রয়েছে। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই কারণে বললাম, কারণ এদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল প্রাকৃত। আগেই বলেছি কয়েনের উপর প্রাকৃত ভাষার লেজেন্ড লেখা থাকতো, এবং উম, এই সাতবাহন কথাটাও এরা প্রাকৃত ল্যাঙ্গুয়েজ থেকে নিয়েছে। আমাদের যেমন এক এক অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা থাকে, এদের ওই আঞ্চলিক ভাষাটাই ছিল, মানে চলতি ভাষা যেটা, সেটা ছিল প্রাকৃত। এবং এরা এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবেও প্রাকৃতকেই বেছে নিয়েছিল।
কিন্তু একটা কথা আছে, সেটা হলো এরা ভাষাটা প্রাকৃত ছিল কিন্তু লিখতো ব্রাহ্মী স্ক্রিপ্টে। তো এদের ল্যাঙ্গুয়েজ ছিল প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, যে ভাষা ওরা কথা বলতো, যেটা ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা লেখা হতো ব্রাহ্মী স্ক্রিপ্টে। তো দ্যাটস ইট ফর সাতবাহন ডাইনাস্টি। টোটাল 5টা ভাগে ভাগ করেছিলাম, সবগুলো নিয়ে আমরা কথা বলেছি। কে ফাউন্ড করেছিল, এদের প্রধান রুলার কারা ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক কেমন ছিল, ইকোনমিক কন্ট্রিবিউশন কি ছিল এদের, এবং লাস্টলি কালচারাল এবং রিলিজিয়াস লিগেসি সম্পর্কেও জানলাম। এবার নিউজের যে বিষয়টা ছিল, প্রথমে বলেছিলাম না নিউজে কেন এসেছে, সেখানে বলেছিলাম যে যে 11টা সাতবাহন ইনস্ক্রিপশন পাওয়া গেছে তার মধ্যে দুটো ইনস্ক্রিপশনের সঙ্গে ছোট নাম করে CHUTU ছোট নাম করে একটা ডাইনাস্টির সঙ্গে সাতবাহন ডাইনাস্টির একজন প্রিন্স কুমার হাকুসিরির একটা লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। তো সেই জন্য আমাদের ছোট ডাইনাস্টি সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো চলো ছোট ডাইনাস্টি সম্পর্কে একটুখানি দেখে নেওয়া যাক। এদের পিরিয়ড সময়সীমা ছিল 200 টু 300 সেঞ্চুরির মধ্যে। এরা যে জায়গাটায় শাসন করতো সেটা হলো কুন্তলা রাজ্যিয়া, মডার্ন ডে ইন কর্ণাটক, মানে এদের রাজত্ব ছিল কর্ণাটকের পাশাপাশি। ওটা ছিল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর মহারাষ্ট্র। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার সঙ্গে রীতিমতো কর্ণাটক বর্ডার শেয়ার করছে, মানে একদম পাশে প্রতিবেশী ছিল এই ছোট ডাইনাস্টি, সাতবাহন ডাইনাস্টি প্রতিবেশী ছিল। এবং এদের যে রাজধানী সেটার নাম ছিল বানাভাসি, বানারসি নেই, বানাভাসি, BANAVASI ওদের ক্যাপিটালের নাম, ক্যাপিটাল সিটির নাম। বানারস নয়, কাশিধাম ভেবে নিও না, সেটা উত্তরে। এটা দক্ষিণের কথা হচ্ছে, কর্ণাটকের কথা হচ্ছে। এদের রাজধানী ছিল বানাভাসি। পলিটিক্যাল স্ট্যাটাস যদি বলো তাহলে বলতে হবে এরা সাতবাহনদের সাবঅর্ডিনেট ছিল, মানে এরা সুপিরিয়র নয়, সাতবাহনরা সুপিরিয়র ছিল, তাদের থেকে ছোট ছিল এরা, মানে পলিটিক্যাল স্ট্যাটাসের দিক থেকে। এবং কিছু কিছু স্কলাররা মনে করেন যে এরা ইন্ডিপেন্ডেন্ট ছিল ডিউ টু ইউজ অফ রয়্যাল টাইটেল রাজনো অন কয়েন্স। মানে এরা নিজেদের যে কয়েন ব্যবহার করতো সেই কয়েনে রাজনো বলে একটা শব্দ ব্যবহার করতো, মানে বলে বাংলায় যদি সেটার মানে দেখো তাহলে বলতে হয় রাজাধিরাজ, মানে নিজেদের ব্যবহার করতো এই নাম। কিন্তু পলিটিক্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে সাতবাহনদের থেকে নিচু ছিল, ছোট ছিল, কিন্তু তা সত্ত্বেও এরা স্বাধীন ছিল। এই নামগুলো একটু অন্যরকম, কর্ণাটকের অধিবাসী, ওদের কথা অন্যরকমই হবে। তো স্পেলিংটা তুমি দেখে নিও, আমি নোটস পাশেই শো করাবো, সেখানে তুমি দেখতে পাবে। আমি লিখেছি যেটা, সেটা হাতে লেখা ভালো না হলেও তুমি বুঝতে পারবে, পরিষ্কার করেই লেখা আছে। একটু খটোমটো নাম। তো ছোট কল্যাণন্দা, সৎকর্ণী দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, মোদানন্দা অ্যান্ড শিবালানন্দা, এই 2-4 জনের নাম বলা হলো। এনারা ছোট ডাইনাস্টির ইম্পর্টেন্ট রুলার্স। খুব বেশি মাথা খাটানোর দরকার নেই, শুধু মানে এটা মনে রাখো যে সাতবাহনদের থেকে ছোট হলেও ওদের প্রতিবেশী ছিল, বর্তমান কর্ণাটকে ওদের রাজত্ব চলতো, রাজধানী ছিল বানাভাসি, এবং ওরা পলিটিক্যাল স্ট্যাটাসে সাতবাহনদের থেকে ছোট হলেও ছিল স্বাধীন। দ্যাটস ইম্পর্টেন্ট। রাজাদের নাম মনে না থাকলে আমার মনে হয় না স্পেসিফিক্যালি এভাবে পরীক্ষায় এত ডিপ জিজ্ঞাসা করবে। সিলেবাস ইজ টু হিউজ, জিজ্ঞাসা করার জন্য আরো অনেক কিছু আছে। চাপ নেওয়ার দরকার নেই, যেটুকু মনে থাকে সেটাই ঠিক আছে, এবং ফ্রিকুয়েন্ট রিভিশন উইল হেল্প ইউ টু রিমেম্বার অ্যান্ড ডেলিভার ইন দ্য এক্সাম হল। সো ডোন্ট ওয়ারি। যেহেতু এরা ছোট ডাইনাস্টি ছিল, পরবর্তীকালে এরা কদম্বাসদের সঙ্গে, কদম্বাস আরেকটা গোষ্ঠী, তাদের সঙ্গে মিলে যায় এবং একসঙ্গে মানে কম্বাইন্ড হয়ে যায়। পরবর্তীতে এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো আজকের জন্য এইটুকু। আমরা আজকে শেষ করলাম সাতবাহন ডাইনাস্টি, যার সম্পর্কে আমরা জানলাম। এটা GS পেপার 1 এর সঙ্গে রিলেটেড, মে 2024 এর ফ্যাক্টস ফর প্রিলিমস থেকে। আজ আমরা এটা কমপ্লিট করলাম। কাল আবার দেখা হবে, আমরা পড়বো দ্বিতীয় টপিক, যেটা হলো স্যাক্রেড রিলিক্স অফ লর্ড বুদ্ধা। See you again. Till then, stay tuned and focus on your study. Be happy. আর সবসময় এটাই বলবো যে find your happiness. যা তুমি করছো সেটার মধ্যেই খুঁজে নাও। That will help you. Otherwise, life will be too complicated. রাধে রাধে।